এই যাত্রার যেন আর শেষ নেই। ট্রেন ছুটে চলেছে দিক বিদিকে, আর তার সাথে আমি। বাইরের দৃশ্যটা আজ বেশ ভালোই লাগছে। আমার চাকরির প্রথম দিন, তাই ভেতরে যেমন ভালো লাগছে, তার সাথে কেমন যেন এক অজানা ভয়ও করছে। সন্ধ্যা নামতে চলেছে। মূলত আমার ডিউটি রাতে। আমি একটু আগে কলকাতা স্টেশন থেকে জার্নি শুরু করেছি। দেখা যাক প্রথম দিনটি কেমন কাটে। এই টিকিট দিন, টিকিট। অনেকক্ষণ টিকিট সংগ্রহ করার পরে আমি একসময় ক্লান্ত হয়ে কয়েকজন লোকের মাঝেই বসে পড়লাম। রাত তখন প্রায় 10টা হবে। টিকিট সংগ্রহ করাও যে এত কষ্টের কাজ সেটা আগে জানতাম না। যাকে রাত তো অনেক হলো, একটু আরাম করে নি। মনে মনে এসব ভাবতে ভাবতেই পাশে থাকা একজন মধ্যবয়সী লোক আমাকে বলে উঠল, এই আমরা সেই স্টেশনের কাছে চলে এসেছি, সবাই ট্রেনের আলো বন্ধ করে চুপ করে থাকো। এই লোকটা কি পাগল নাকি? কি সব বলছে যাতা। হ্যাঁ হ্যাঁ, সবাই প্রস্তুত হও, আলো বন্ধ করে দাও, আমরা সেই স্টেশনে চলে এসেছি। সবার কথা শুনে আমি বেশ অবাক হলাম। কৌতূহলবশত আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, সবাই কিসের কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সামনে কোন স্টেশন? কি বলছেন দাদা, আপনি কিছুই জানেন না দেখছি। আপনি কি নতুন চাকরিতে এসেছেন নাকি? হ্যাঁ দাদা, আজকেই আমার চাকরির প্রথম দিন। তাই বলুন। তবে শুনুন, সামনে বিধবা স্টেশন। আগে কিন্তু এই স্টেশনের নাম ছিল মধুপুর স্টেশন। এই স্টেশনটি এখন পরিত্যক্ত। আজ থেকে 20 বছর আগে এটা সচল ছিল। অন্যান্য স্টেশনের মতো এই স্টেশনেও মানুষের আনাগোনা ছিল, কিন্তু একটা ঘটনা সবকিছু পাল্টে দিয়েছে। এখন এই স্টেশনের সামনে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়। সেদিন বৃষ্টির দিন ছিল। আপনি আমার সাথে এরকম করছেন কেন? দয়া করে আমাকে আমার স্বামীর বাড়িতে থাকতে দিন মা। অপয়া অলক্ষী মেয়ে, তুই আমার ছেলেকে খেয়েছিস। তুই এই বাড়িতে পা দেওয়া থেকে অমঙ্গল শুরু হয়েছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই বাড়ি থেকে তোর এই ছেলেকে নিয়ে বেরিয়ে যা, আর যদি না যাস তাহলে তোর ছেলেকে আমি পুড়িয়ে মারবো। মা, একটু দয়া করুন। আজই আমি আমার স্বামীকে হারিয়েছি। দয়া করে আজকের দিনটা অন্তত আমাকে এই বাড়িতে থাকতে দিন। না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। এ কথা বলে মহিলাটি বেচারা মেয়েটির মুখের উপর দরজা বন্ধ করে দিল। মায়া আর কি করে, কোনো দিক খুঁজে না পেয়ে সে তার ছেলেকে সঙ্গে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। মা, আমরা কোথায় যাচ্ছি মা? মা, দাদি আমাদের বাড়ি থেকে কেন বের করে দিল? তুমি কি দাদির সাথে দুষ্টুমি করেছো? মায়ার কাছে তার ছোট্ট ছেলেটির প্রশ্নের কোনো উত্তর নেই। সে একদম চুপচাপ। তার শরীর যেন নিথর হয়ে পড়েছে। আজ সে তার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষটিকে হারিয়েছে, তার সাথে তার সংসারও। মায়া তার ছেলেকে নিয়ে স্টেশনের এক কোনায় বসেছিল। হঠাৎ রেল লাইনে তার ছেলে একটি খেলনা পরে থাকতে দেখতে পায়। ছোট্ট বাচ্চা, সে তো আর কোনো কিছু বোঝে না যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে। সে দৌড়ে খেলনাটি নিতে গেল। বিপরীত দিক থেকে একটা ট্রেন ছুটে এসে বাচ্চাটির দেহটি একদম থেতলিয়ে দেয়। এক মুহূর্তে যেন সবকিছু থেমে গেল। কারো যেন শ্বাস পড়ছিল না। মায়া চুপচাপ দাঁড়িয়ে সে রেল লাইনে পড়ে থাকা তার ছেলের রক্তাক্ত নিথর শরীরটা দেখছিল। তখন তার মনের মধ্যে কি যে ঝড় চলছিল তা সবার বোঝার বাহিরে। সে যেন ভেতর থেকে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তার বেঁচে থাকার ইচ্ছাটাও যেন তার সাথেই শেষ হয়ে গিয়েছিল। এমন কষ্ট সহ্য করতে না পেরে সেও দৌড়ে গিয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে নেয়।
তারপর থেকে তার আত্মা এই স্টেশনে ঘুরে বেড়ায়। এই স্টেশনে কোনো ট্রেন থামতে পারবে না বা জোরে যেতে পারবে না। যদি কোনো ট্রেন জোরে যায় তাহলে সেই ট্রেনটি তখনই অ্যাক্সিডেন্ট করে। এরপর থেকে এই স্টেশনের নাম হয় বিধবার স্টেশন। লোকটির কথা শুনে মনের অজান্তে চোখের পানি চলে আসলো। মানুষের জীবনে এত কষ্ট। তারপরে আমরা সত্যি চলে আসলাম সেই বিধবার স্টেশনে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা সাদা শাড়ি পরা মেয়ে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে চলেছে। হঠাৎ মেয়েটি আমার দিকে তাকাতেই আমি ভয়ে আবার সিটে বসে পড়ি। সত্যি মানুষের জীবনে কতই না ইতিহাস থাকে। আগের সময় মানুষের মাঝে কতই না ভুল ধারণা ছিল। মায়া শাশুড়ি যদি মায়াকে বাড়ি থেকে বের না করে দিত তাহলে হয়তো আজ মা ছেলে দুজনেই বেঁচে থাকতো। ট্রেনটি নিজ গতিতে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। তার সাথে সমান তালে পাল্লা দিয়ে উল্টো দিকে ছুটে চলেছে বাহিরের সবগুলো গাছপালা। জানালা দিয়ে দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগছে। এরই মাঝে হঠাৎ জমজমিয়ে বৃষ্টি নামলো। অবাক হওয়ার কিছুই নেই। বর্ষাকালের আকাশ, কখন যে বৃষ্টি আসবে তার কোনো গ্যারান্টিও নেই। তবে ট্রেনের মধ্যে বিদঘুটে গরম ধরেছিল। বৃষ্টি আসাতে এখন বেশ ভালোই লাগছে। আমি যাচ্ছি শিলিগুড়ি, আমার মামার বাড়ি। এতদিন কলকাতায় ছিলাম, ভালো একটা চাকরির খোঁজ করছিলাম, কিন্তু পেলাম না। একে তো পড়াশোনা বেশি দূর করতে পারিনি, তার উপর আবার পকেটে বেশি অর্থও নেই। এমন অবস্থায় চাকরির খোঁজ চালানো সম্ভব হচ্ছিল না। আমার মামা শিলিগুড়ির একটা হাসপাতালে ডোমের কাজ করে। ডোম আসলে যারা ময়নাতদন্তের জন্য লাশ কাটে তাদেরকে বলে। মামা যেই হাসপাতালে কাজ করে সেখানেই আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছে। আমাকে সেখানকার অ্যাম্বুলেন্স চালাতে হবে। দাদা, টিকিটটা দিন তো দেখি। টিকিট মাস্টারের কথাতে আমার যেন হুঁশ ফিরে এলো। এতক্ষণ তো কল্পনার জগতে ছিলাম। ও আচ্ছা, এই যে দাদা নিন। এই সবার টিকিটগুলো বের করুন তো দেখিনি। টিকিট মাস্টার চলে যাওয়ার পরে আমি আবারও মনোযোগ দিলাম বাহিরের দিকে। তখনও বৃষ্টি পড়ছে। বর্ষাকালে এমন বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। বাহিরের দৃশ্য দেখতে দেখতে ঠান্ডা হাওয়াতে কখন যে দু চোখ বন্ধ হয়ে এসেছে নিজেও জানতে পারিনি। ঘুম ভাঙলো পাশের সিটে বসে থাকা এক চাচার ডাকাডাকিতে। এই যে বাবা, শুনছো? এই ট্রেন শিলিগুড়ি চলে এসেছে, তুমি এখানে নামবে না? ও হ্যাঁ চাচা, আমি তো এখানেই নামবো। আসলে কখন যে দু চোখ লেগে গিয়েছে বুঝতেই পারিনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ট্রেন থেকে নেমে দেখি রাত প্রায় 10টা বাজে। অনেকটা রাত হয়েছে। তবে অবশ্য স্টেশন থেকে মামার বাড়ি খুব একটা দূরে নয়। এই ধরুন পায়ে হেঁটে চলে গেলে 20-20 মিনিট লাগবে। বৃষ্টির কারণে আর রাতের বেলার জন্য আজ এখানে কোনো রিক্সাও নেই। তাই পায়ে হেঁটে রওনা দিলাম স্টেশনের পাশের একটি রাস্তা দিয়ে। চারিদিকে কোনো মানুষও নেই। মেইন সড়ক হলে হয়তো মানুষের দেখা মিলত, কিন্তু এমন একটা রাস্তা দেখে মনে হবে অজপাড়া গ্রাম। তার মধ্যে বৃষ্টিতে একদম যা তা অবস্থা। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর ঘন অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না।
অবশেষে পৌঁছে গেলাম মামার বাড়িতে। কিরে, এত দেরি হলো আসতে? আর বলো না, ট্রেন আসতে পুরো 1 ঘন্টা লেট করেছিল, তাই দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, টেবিলে খাবার দেওয়া আছে, তুই খেয়ে নিস। আমি হাসপাতালে গেলাম, আজ 2টো লাশ আছে, তার মধ্যে আবার এই মানিকটাও নাকি 2 দিন আসতে পারবে না। কিভাবে যে সামলাই বলতো? তুমি চাইলে আমি তোমার সাথে যেতে পারি, তার মধ্যে আমিও কোনোদিন লাশ দেখিনি। আজ নয়, আজ এতটা পথ জার্নি করে এসেছিস, আজ বিশ্রাম কর, কালকে তোকে নিয়ে যাব। আমি এখন আসি, হ্যাঁ? তুই দরজাটা লাগিয়ে দে। মামা চলে যাওয়ার পরে আমি দরজা লাগিয়ে ঘরে গিয়ে বিশ্রাম করলাম। পরের দিন বিকালবেলা আমাকে মামা বলল, আকাশ, স্টেশনে আমার একটা কাজ আছে, আমি সেখান থেকে সোজা হাসপাতালে চলে যাব, তুই রাত 9টার দিকে সেখানে চলে আসিস, ঠিক আছে? মামা চলে গেলেন। আমি রাত 9টা নাগাদ বেরিয়ে পড়লাম লাশ কাটা ঘরের উদ্দেশ্যে। লাশ কাটা ঘরের সামনে পৌঁছে দেখি দরজায় তালা দেওয়া, আর আশেপাশে কেউই নেই। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমার চারিপাশে কেউই নেই, শুধু মাথার উপরে টিমটিমে একটা আলো জ্বলছে। আশেপাশে ছোটখাটো আগাছায় ভর্তি, দেখে বোঝাই যাচ্ছে এখানে বেশি মানুষজনের আনাগোনা নেই। কিন্তু মামা কেন আসছে না? ভিতরে কেমন একটা অস্থিরতা কাজ করছে। ভাবলাম মামা হয়তো বৃষ্টির কারণে কোথাও আটকে পড়েছে। কিন্তু আশেপাশের এরকম থমথমে পরিবেশ দেখে এখানে একটু দাঁড়াতে মন সায় দিচ্ছে না। কিন্তু এমন একটা বৃষ্টির মাঝে বাড়ি ফেরারও কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু মামার তো দেখাই নেই, আর আজ বৃষ্টি ছাড়ারও কোনো লক্ষণ নেই। মাথায় কিছুই আসছে না যে কি করি। রাত প্রায় 11টা বাজতে চলেছে। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে তাকিয়ে পিছনে দেখি, পিছনে কেউই নেই। এরপরে মাথার উপরের আলোটা জ্বলতে নিতে শুরু করলো। এরকম করাতে একসময় আলোটা বন্ধ হয়ে গেল। এখন চারপাশে একদম অন্ধকার। আমি এমনিতে অনেক সাহসী, কিন্তু এমন পরিস্থিতিতে মনে সাহস যেন আর সাথ দিচ্ছে না। এবার মন স্থির করলাম যে বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরে যাব। এমন সময় হঠাৎ আমার কাঁধে কারো হাত। আমি আটকে উঠে তড়ি ঘুরি করে পিছনে তাকিয়ে দেখি মামা। মামার 2 চোখ আজ কেন জানি বেশ লাল লাগছে। আর এর থেকেও বেশি আশ্চর্যের বিষয় হলো, মামা বৃষ্টির মধ্যে এসেছে, অথচ তার গায়ে পানির কোনো চিহ্ন পর্যন্ত নেই। ভয় পেয়ে গিয়েছিস নাকি? না না, ভয় পাবো কেন? তোমার আসতে দেরি হলো যে? একটু জরুরি কাজ ছিল। আচ্ছা চল ভিতরে চল। মামা আমাকে ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে গিয়ে দেখি ভিতরে একটা লাশ রাখা। মামা দরজাটা লাগিয়ে দিয়ে সামনে আমাকে দাঁড় করিয়ে রেখে মামা লাশ কাটা শুরু করলো। মামা লাশের মুখ থেকে কাপড় না সরিয়ে লাশের বুক কাটতে শুরু করলো। এটি দেখে আমি মামাকে বললাম, মামা, লাশের মুখ থেকে কাপড় সরাচ্ছ না কেন? ট্রেন অ্যাক্সিডেন্টে মরা লাশ, তুই দেখলে ভয় পাবি। বলেই মামা বুক চিটে কলিজাটা বের করতে শুরু করলো। কতদিন পর এমন সুস্বাদু জিনিস পাচ্ছি, বলেই কলিজাতে কামড় বসিয়ে খেতে শুরু করলো।
এমন দৃশ্য দেখে আমার তো পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আমি ভয়ে মামার সাথে কথা বলারও সাহস পাচ্ছিলাম না। আসলে মামা বললে ভুল হবে, কারণ এ তো আমার মামা হতেই পারে না। এবার চোখ দুটো খাবার পালা বলেই যেন লাশের চেহারা থেকে কাপড় সরালো। আমি লাশের দিকে তাকিয়ে ভয়ে যেন আমার পুরো শরীর জমে গেল, কারণ লাশটি ছিল আমার মামা। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না মামা নামক পিশাচটি আমার দিকে তাকিয়ে রক্ত মাখা মুখে হাসতে শুরু করলো। এমন অবস্থা দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখি আমি লাশ কাটা ঘরের সামনে পড়ে আছি। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে মামার বাড়ি গিয়ে জানতে পারলাম মামা কাল সন্ধ্যায় ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর তার লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবার আর আমার বুঝতে বাকি রইল না যে কাল রাতে আমার সাথে কি ঘটেছিল। পরের দিন মামার লাশটি হাসপাতাল থেকে আনার পরে দেখা গেল মামার শরীরের বিভিন্ন অংশ নেই।